প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগতম আমার নতুন জগতে। নতুন জগৎ বলার কারণ, দীর্ঘ 37 বছর শিক্ষকতা জীবনে আমি ইউটিউবে শিক্ষার ভিডিও কোনো তৈরি করি নাই। তো প্রথম যাত্রা শুরু করলাম এই ভেবে যে বর্তমান প্রেক্ষাপটে আমার প্রাক্তন শিক্ষার্থীরা, অভিভাবকরা আমাকে নানাভাবে আমার থেকে শিক্ষা নেওয়ার জন্য আশা করে। আমি প্রত্যেকে ইন্ডিভিজুয়াল শিক্ষা দেওয়ার সুযোগ সময় নেই এবং অনেক বছর শিক্ষকতা করার পর আমার মনে হলো যেন যদি ইউটিউবে দেওয়া যায় তবে সকলেই উপকৃত হবে। তাই এরকম একটি মহৎ আশা নিয়ে শুরু করলাম ভিডিও তৈরি করা। যদিও এটা অনেক ডিফিকাল্টিস আছে, এখানে কষ্টকর, তবে আমি চেষ্টা করে যাব। যদি আমার এই চেষ্টা তো শিক্ষার্থীদের কোনো কাজে লাগে, আমি নিজেকে ধন্য মনে করব। যাই হোক, শুরু করছি। শিক্ষার্থীরা, তোমাদেরকে তুমি করে বলি। তোমরা অষ্টম শ্রেণীতে একটা বিজ্ঞান বই পড়েছ। সেই বিজ্ঞান বইটাতে নানা ধরনের বিভাগ ছিল। ধরো, একটা অংশ মহাকর্ষ, বিকর্ষ, বল, এসব নিয়ে আলোচনা করেছে। এটাকে আমরা পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত করব নবম শ্রেণীতে আসার পর। পদার্থবিজ্ঞান কি সেটা আমরা পদার্থবিজ্ঞান ক্লাসেই আলোচনা করব। তারপরে অ্যাসিড, ক্ষার, ক্ষারক, লবণ, এরকম একটা অধ্যায় পড়েছো তোমরা। এটাকে রস নিয়ে আলোচনা, রসায়ন, মানব দেহ, বিভিন্ন প্রাণীর দেহ, এটাকে আমরা জীববিজ্ঞানে অন্তর্ভুক্ত করি। তারপর পরিবেশেরও একটা ভাগ ছিল। যাই হোক, এরকম সামগ্রিকভাবে কতগুলো সাবজেক্টকে একসাথে করে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইটা তৈরি করা হয়েছিল। এখন তোমরা আগের থেকে বড় হয়েছ, আরও বেশি কিছু জানা দরকার। সেই জন্য নবম শ্রেণীতে ওঠার পরে এই বইটাকে কয়েকটি ভাগে ভাগ করা হলো। যেমন, একটা ভাগের নাম পদার্থবিজ্ঞান, একটা ভাগের নাম রসায়ন, একটা ভাগের নাম জীববিজ্ঞান, এরকম কয়েকটা ভাগে ভাগ করে ফেলা হলো। তো আমাদের আজকের আলোচনার বিষয়, আমরা যেই বিজ্ঞানটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, রসায়ন। রসায়ন শব্দটা অত্যন্ত চমৎকার। যদি আমরা একটু বিশ্লেষণ করি এটাকে, রসের আয়ন, রসে ভরা আয়ন, তাকে বলে রসায়ন। আয়ন কি সে সম্পর্কে তোমরা ক্লাস 8-এ একটু জেনেছ, এখানে বিস্তারিত আলোচনা হবে। তবে রসে ভরা আয়ন, রসায়ন তখনই হবে যখন তুমি রসায়নের সবগুলো বিষয় ভালো করে বুঝে পড়বে, তখনই সেটা রসের আয়নে ভরে উঠবে। কিন্তু যদি তুমি না বুঝে পড়ো বা মুখস্থ করো, তাহলে সেটা না বুঝে পড়লে বিষয়টি জটিল হয়ে যাবে। তখন সেটা রসায়ন না হয়ে যাবে কষায়ন, কষে ভরা আয়ন। আশা করি আমরা সবাই রসের জগতেই থাকবো, রসে ভরা আয়নেই থাকবো। তো এ লক্ষ্যে রসায়ন পড়ার জন্য তোমাদের একটা বই থাকবে। বইটা তোমরা হয়তো পেয়েছো বা পাওনি। দেখো, বইটা এরকম নবম দশম শ্রেণীর একটা রসায়ন বই, নবম দশম শ্রেণী। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। রসায়নের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ, সংক্ষেপে বলে NCTB, এটা প্রকাশ করে এবং তোমাদেরকে বিনামূল্যে সকল শিক্ষার্থীকে এটা দেয়া হয়। এটা বহু আগে থেকে তোমরা দেখতেই পাচ্ছ, এটা 2013 শিক্ষাবর্ষ থেকে এটা চলছে। কিছু মাঝে মাঝে একটু পরিবর্তন থাকলে কিছুটা থাকে, কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হয় না।
এটা গত বছর 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জন করা হয়েছে কিছুটা। এখানে যারা যারা বইটি রচনা করেছেন, সম্পাদনা করেছেন, তোমরা নামগুলো দেখতে পাচ্ছ। সবাই শ্রদ্ধেয় শিক্ষক এবং অত্যন্ত পরিশ্রম করে তোমাদের জন্য, তোমাদের উপযোগী করে এই বইটা তৈরি করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছ প্রথমে 2012 সেপ্টেম্বরে এটা প্রকাশ হয়েছে, এরপরে 17-তে আরেকবার, 24-এ যেটা 25-এর জন্য পাঠ্য করা হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য। আচ্ছা, এখানে প্রসঙ্গকতা চেয়ারম্যান এনসিটিভির চেয়ারম্যান ওনার কিছু বক্তব্য আছে, তোমরা ইচ্ছা করলে পড়ে নিতে পারো। তবে এখান থেকে তোমাদের সূচিপত্র। এই বইটাতে তোমরা দেখতে পাচ্ছ 12টি অধ্যায় আছে, প্রথম থেকে 12 পর্যন্ত। প্রথম অধ্যায়টা রসায়নের ধারণা। রসায়ন কি, রসায়নে কি কি আলোচনা হয়, এটার সাথে অন্যান্য কোন কোন বিজ্ঞানের সম্পর্ক আছে, এগুলো নিয়ে এখানে আমরা বিস্তারিত আলোচনা হবে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। দ্বিতীয় অধ্যায়ে পদার্থের অবস্থা, এরকম তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত প্রতিটি অধ্যায় ধরে ধরে আমরা এটার বিষয়বস্তুগুলো ভালো করে পড়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে দেখো এখানে প্রথমে দেখো রসায়ন পরিচিতি। এগুলো একটু ভালো করে পড়তে হবে আগে। এটা যদিও এইভাবে পরীক্ষায় আসে না, কিন্তু এখন যে পরীক্ষার পদ্ধতি, কাজে তোমাকে অনেক কিছু ভালো করে জানতে হবে। কাজেই তোমার কোনটা এটা পরীক্ষা আসে, এটা পরীক্ষা আসে না, এরকম না। তোমাকে প্রতিটা অধ্যায় নিয়ে একটু ভালো করে, প্রথমে রসায়নের ধারণা, প্রথম অধ্যায় দেখো রসায়নের ধারণা দিয়ে শুরু। এখানে বেশ সুন্দর সুন্দর কতগুলো কেমিক্যালস দেখতে পাচ্ছি আমরা। এগুলো দেখো বিকার, এখানে যে বিকারে একেবারে নীল যে তরল পদার্থ, তারপর তোমার কন্ডেন্সার আছে, এখানে মাপছং আছে দেখতে পাচ্ছ। এগুলো বিভিন্ন ধরনের চ্যাপ্টা তলে ফ্লাক্স আছে, মানে তলাটা চ্যাপ্টা, বিভিন্ন কেমিক্যাল, সুন্দর সুন্দর কেমিক্যালসগুলো রাখা আছে। অর্থাৎ রসায়নে রসের সামগ্রী, দ্যাট ইজ কেমিক্যালস নিয়ে তো আমাদের আলোচনা হয় বেশি। এই অধ্যায়ে, প্রথম অধ্যায়ে পাঠ করে তোমরা কি কি শিখতে পারবে, এখানে কি কি বিষয় নিয়ে ধারণা দেওয়া হয়েছে তার একটা সংক্ষিপ্ত ধারণা এই জায়গাতে আমরা পাচ্ছি। দেখো, রসায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবে, রসায়নের ক্ষেত্রসমূহ, রসায়ন কোন কোন জায়গাগুলো আলোচনা করে, 2 নম্বরে সেটা আছে, এখানে চিহ্নিত করতে পারবে। 3 নম্বর পয়েন্টে দেখো রসায়নের সাথে বিজ্ঞানের জন্য অন্য শাখাগুলোর সম্পর্ক, রসায়নের সাথে অন্য বিজ্ঞানের কোন কোন শাখা কিভাবে জড়িয়ে আছে সেটা এখানে আলোচনা হয়েছে। রসায়ন তুমি কেন পড়বে, রসায়ন পাঠের গুরুত্ব, রসায়ন পড়ার দরকার কি। যদিও এখানে দরকার বলতে আমরা যেটা বুঝি আমাদের বর্তমানে, যে তোমরা যারা পড়াশোনা করো রসায়ন পাঠের গুরুত্ব কি, রসায়ন কেন পড়বো, অনেক শিক্ষার্থীকে বলতে শুনছি, স্যার এটা তো পরীক্ষায় পাশের জন্য পড়তে হয়, নাহলে এইরকম একটা সাবজেক্ট পড়ার দরকার কি না। আসলে এটা না, পরীক্ষায় পাস এটা লাগবে, এটা তো করতেই হবে। পরীক্ষায় পাস তখনই হবে যখন তুমি বুঝে পড়বে। কাজেই তুমি যদি ভালো করে যদি এটার যদি বুঝো পড়ো, তাহলে পাস এমনিতেই হবে। তো রসায়ন পাঠ করব আমরা কেন, ভবিষ্যতে এটার কি চাহিদা আছে, কোথায় কী কী কাজ আছে, সেগুলিও এখানে আংশিক ধারণা দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখো রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার বর্ণনা করতে পারবে। যারা রসায়ন চর্চা করেন, যারা রাসায়নিক বিভিন্ন জিনিস আবিষ্কার করেন, আমরা যাদেরকে বিজ্ঞানী বলি, তারা কিভাবে অনুসন্ধান করেন, কিভাবে গবেষণা করেন, এইগুলো এখানে আলোচনা হয়েছে। তারপরে দেখো বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজের পরিকল্পনা প্রণয়ন, কিভাবে একজন বিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী কাজ করেন, প্রথমে পরিকল্পনা করেন, তারপর সিদ্ধান্ত গ্রহণ করেন, অনুমিত সিদ্ধান্ত, মানে এটা হতে পারে অনুমান করা, তারপরে পরীক্ষা এবং কিভাবে পরীক্ষা করতে পারবে, এগুলো নিয়ে ধারাবাহিকভাবে একটা গবেষণার চার্টও আমরা পাবো। এখানে কোনটার পরে কোনটা করতে হয়, বিজ্ঞানীরা কিভাবে কাজ করেন সেটার ধারণা পাওয়া যাবে। পরবর্তী পয়েন্টটা দেখো, রসায়ন পরীক্ষাগারে কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন কিভাবে করতে হবে। রাসায়নিক কেমিক্যালসগুলো অত্যন্ত ভয়ঙ্কর, অনেকগুলো কেমিক্যালস আছে, তোমার গায়ে পড়লে, শরীরে লাগলে এটা ক্ষতি হতে পারে, চোখে পড়লে চোখ নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য কী কী সতর্কতা অবলম্বন করতে হবে রসায়ন গবেষণাগারে, যেটাকে আমরা ল্যাবরেটরি বলি, প্র্যাকটিক্যাল রুম। তোমরা
ক্লাস 8-এ হয়তো অনেক স্কুলে আছে প্র্যাকটিক্যাল রুম, ল্যাবরেটরি এতে নিয়ে যাওয়া হয় অনেক স্কুলে, কিন্তু অনেক স্কুলে নেওয়া হয় না, থাকার পরেও নেওয়া হয় না সময়ের অভাবে, অথবা ওখানে 9-10-এর শিক্ষার্থীরা ক্লাস করতে হয়। কাজেই তোমাদের 8-এ থাকাকালীন খুব একটু কম শিক্ষার্থীদের নেওয়া হয়। যদিও আমি নিয়েছি অনেকবার অনেককেই, তবু সময় পাওয়া যায় না, মানে তোমার রুটিন শিডিউল পাওয়া যায় না। যাই হোক, 9-এ উঠছো এখন, 9-10 এইসব ক্লাসগুলোতে তোমাদের প্র্যাকটিক্যাল রুমে যেতে হবে। সেখানে কীভাবে আচরণ করতে হবে না, উচ্ছৃঙ্খল হওয়া যাবে না। ওখানে একটু যদি কেমিক্যাল যদি হাতে পড়ে, ওখানে অ্যাসিড থাকে, ক্ষারক থাকে, ক্ষার থাকে, এগুলো আলোচনা হবে ধীরে ধীরে। এখানেও এই অধ্যায়ে কীভাবে ওখানে প্র্যাকটিক্যাল রুমে তোমাদের আচরণ হওয়া উচিত, কীভাবে কী করতে হবে, তার একটা সংক্ষিপ্ত ধারণা এখানে দেওয়া হয়েছে। তারপরটা দেখো, প্রাকৃতিক ও বাস্তব জীবনের ঘটনাবলী রসায়নের দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারবে। এখানে প্রকৃতি করছে। আচ্ছা, যাই হোক, প্রকৃতি এবং বাস্তব জীবন, আমরা যে প্র্যাকটিক্যাল লাইফ আমরা এনজয় করি, আর আমাদের যে নেচার আছে, প্রকৃতি আছে, জীবনের ঘটনাবলী, এই নানা যে ঘটনাগুলো ঘটছে আমাদের চারিপাশে, রসায়নের দৃষ্টিতে সেটা কিভাবে ব্যাখ্যা করা যায়, বা এখানে রসায়নের কী কী ভূমিকা আছে সেগুলিও এখানে আলোচনা হয়েছে। তো আমরা এই অধ্যায়ের একটা সংক্ষিপ্ত বিবরণ এখানে পেয়ে গেলাম, মানে এই অধ্যায়ে কী কী নিয়ে আলোচনা হবে। তারপরে দেখো, রসায়নের পরিচিতি। প্রথম শুরুটা এরকম, রসায়নের পরিচিতি। তো পরিচিত হতে গেলে আসলে রসায়ন তো আমরা আজকে হয়তো রসায়ন বইটাকে এইভাবে পড়ছি, কিন্তু পৃথিবী সৃষ্টির আদি লগ্ন থেকে যখনই মানুষ নানাভাবে বসবাস করতে শুরু করলো, মানুষ সৃষ্টির শুরু থেকেই নানাভাবে রসায়ন তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি যদি প্রথমে তোমাকে বর্তমান তথ্যটা দেই, তারপরে আমরা একটু পুরানোর দিকে যাব। বর্তমান তথ্যটা যেমন, মনে করো তুমি সকালে উঠে তুমি প্রথমে যে কাজ করো, প্রথমে ঘুমের থেকে উঠে, আমি যদি আমার কথা বলি, আমি প্রথমে ঘুমের থেকে উঠে প্রথমে টুথব্রাশটা হাতে নিই, টুথব্রাশটা হাতে নিয়ে টুথপেস্ট লাগাবো। টুথব্রাশ একটু খেয়াল করলে দেখো, এই ব্রাশটা যে তৈরি হয়েছে এটা প্লাস্টিক দিয়ে তৈরি। তো প্লাস্টিক দিয়ে যদি তৈরি হয়, প্লাস্টিক একটি রাসায়নিক পদার্থ। দেখো, রসায়ন দিয়ে শুরু হলো যাত্রা আমার। এবং টুথপেস্ট যেটা পেস্ট, সেটাও কিন্তু রসায়নের সামগ্রী। রাসায়নিক যারা রসায়নবিদ তারাই কিন্তু ফর্মুলা দিয়ে তৈরি করেছে টুথপেস্টটা। বুঝতেই পারতেছো, রসায়ন দিয়ে যাত্রা শুরু হলো। হ্যাঁ, অনেকে বলতে পারো যে স্যার আমি তো বা আমার মা বাবা তারা তো টুথপেস্ট লাগায় না। প্রায় সকলেই লাগায়, তবে কেউ কেউ টুথপেস্ট ছাড়াও, যেমন ধরো নিম গাছের ডাল ব্যবহার করে, অথবা ছাই ব্যবহার করে অনেকে দাঁত মাজার জন্য, কিংবা বিভিন্ন ধরনের পাউডার আছে, টুথ পাউডার। হ্যাঁ, এগুলো সবগুলোই উদ্ভিদ থেকেই আসে। তুমি নিম গাছের ডাল উদ্ভিদ থেকে আসে। তারপরে তোমার এই যে তোমার বিভিন্ন ধরনের পাউডার উদ্ভিদ থেকে তৈরি করে, এগুলো সবগুলো রাসায়নিক ফর্মুলা দিয়ে তৈরি করে। সুতরাং বলতে গেলে রসায়ন দিয়ে যাত্রা শুরু। হ্যাঁ, তারপর কি হলো, টুথপেস্ট দিলাম, লাগালাম, মুখ দাঁত মাজলাম, মাজার পরে তারপর কি কাজটা করব, মুখ ধুতে হবে, ওয়াশরুমে যাব, বেসিনে যাব। মুখ ধোয়ার জন্য কি ব্যবহার করব, পানি ব্যবহার করব। পানি রাসায়নিক পদার্থ, তোমরা ক্লাস 8 পর্যন্ত পড়ে আসছো, পানির সংকেত আছে H2O, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি হয়। কিন্তু এইভাবে বললে হবে না, হাইড্রোজেন অক্সিজেন মিলালেই পানি হবে না, এটার জন্য আরও কিছু শর্ত আছে, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে পানি দিয়ে মুখ মোছা হয়ে গেল, এখানেও রসায়ন। তারপরে যাও, এরপরে কি কাজ, মুখটা মুছতে হবে, তোয়ালে লাগবে। তোয়ালে কি দিয়ে তৈরি হয়, সুতা দিয়ে তৈরি হয়। সুতা কোথা থেকে হয়, দেখো, সুতা কালার সুতা হলে রং ব্যবহার করা হয়েছে, এবং সুতাটা সেটাও রাসায়নিক পদার্থ। সুতরাং দেখা যাচ্ছে এখানেও রসায়নের ব্যবহার আছে। হ্যাঁ, মুখ মোছা হয়ে গেল, এবার কি করব আমরা, মাকে বলবো যে নাস্তা দাও। তো নাস্তা যে তৈরি হয়েছে, নাস্তাটা একটু দেখো, রুটি হতে পারে, পাউরুটি হতে পারে, ভাত হতে পারে, যে নাস্তাই করো। প্রতিটা নাস্তার মধ্যে যে কেমিক্যালস, প্রতিটা নাস্তায় কিন্তু রসায়নের সামগ্রী দিয়ে তৈরি করা। বিস্কুট খেতে পারো,
রুটি খেতে পারো, যেটাই খাও, সবগুলির মধ্যে সবগুলোই রাসায়নিক পদার্থ। নাস্তা খাওয়া হয়ে গেল। নাস্তা খাওয়ার পরে এবার কী করব? যদি স্কুল খোলা থাকে তো স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যাব। বই, খাতা, কলম এগুলো সবগুলো রাসায়নিক পদার্থ। বই, কাগজ রাসায়নিক পদার্থ। কলমের যে কালি ব্যবহার হয়, কলমটাই প্লাস্টিকের তৈরি, রসায়ন। যে কালি ব্যবহার হয় সেটাও রসায়ন। আর এটা বই, খাতা, কলম এগুলো সব রাসায়নিক পদার্থ। এগুলো যে ব্যাগের মধ্যে রাখবো সেই ব্যাগটাও তৈরি হয়েছে রাসায়নিক পদার্থ দিয়ে। হয়ে গেল। তারপরে কোথায়? স্কুলে যাব। স্কুলে গেলে স্কুলে যাওয়ার সময় গাড়ি ব্যবহার করলে গাড়িতে তেল ব্যবহার হয়, রাসায়নিক পদার্থ। এরকম উদাহরণ দিয়ে শেষ করা যাবে না একেবারে। তারপরে তুমি স্কুলে গিয়ে যে বেঞ্চের মধ্যে বসলে, এই বেঞ্চটা কাঠের তৈরি, এই কাঠটা রাসায়নিক পদার্থ, উদ্ভিদ থেকে আসে। বা কেউ বলতে পারে স্যার আমাদের স্কুলে তো কাঠের বেঞ্চ না, লোহার তৈরি টুল বা বেঞ্চ, হ্যাঁ সেটাও রাসায়নিক পদার্থ। লোহা, আয়রন তো রাসায়নিক পদার্থই। এভাবে ডট ডট দিলাম, ডট ডট ডট, মানে এখানে সারাদিন বলে শেষ করতে পারবো না, সবগুলো রাসায়নিক পদার্থ হিসাব করতে গেলে। এবার ডট ডট দিয়ে এলে একেবারে রাত্রে চলে যাই। রাত্রে ভাত খাবো, ভাত খাওয়ার পরে সেটাও বাজি খেলাম, সেটা রাসায়নিক পদার্থ। এরপরে ভাত খাওয়ার পরে আমরা যে সর্বশেষে ঘুমাতে যাব, কিসের উপর ঘুমাবো? খাটে ঘুমাবো। কাঠ থেকে তৈরি হয়, স্টিল থেকে, লোহা থেকে তৈরি হয়, সব রাসায়নিক পদার্থ। কাঠের উপর যে বেডিংটা থাকে সেটা সুতা, তুলা, এগুলো রাসায়নিক পদার্থ। আর এখন তো শীত পড়ে গেছে, কাজে এখন যে ল্যাপ খাতা যেটাই ব্যবহার করো, কম্বল, লেপ, খাতা সবগুলোই রাসায়নিক পদার্থ তৈরি। এবং সর্বশেষে যখন তুমি ঘুমাবে তখন আমাদের যে বডিতে যে শ্বাসক্রিয়া চলে, আমরা কোন গ্যাসটা গ্রহণ করি বাতাস থেকে? অক্সিজেন গ্যাস। কোন গ্যাসটা ত্যাগ করি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমার শরীরে অক্সিজেন নিয়ে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেখানে রাসায়নিক ক্রিয়া চলতেছে। কার্বন ডাইঅক্সাইড কীভাবে তৈরি হয়? ও কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। হ্যাঁ, প্রশ্ন করতে পারো কার্বন কোত্থেকে আসলো? এই যে আমরা সারাদিন খেলাম, এই যে খাবার পদার্থগুলোর মধ্যে কার্বন থাকে, তাহলে কার্বন আর আমরা তো অক্সিজেন নিলাম, সে মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি, যেটা আমরা বের করে দিচ্ছি, ঘুমিয়ে গেলাম। এইভাবে দৈনন্দিন একটা যে কার্যক্রম চলে, তাহলে বুঝতেই পারতেছে এখানে রসায়নের প্রভাবটা কি। হ্যাঁ, এটা গেল আমাদের, তোমার, আমাদের সকলের একটা সকাল থেকে রাত পর্যন্ত জীবন চক্রের মধ্যে দেখা যাচ্ছে রসায়ন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবার আসো তোমার আগের দিনে, এই যেটা বললাম যে মানুষ তো আগের দিনে, যখন মানুষ আদিম যুগ আমরা বলতে পারি, তখন তো আদিম যুগে এরকম ঘরবাড়িও ছিল না, এরকম তোমার আমরা এখন যেভাবে বাস করি সেরকম কিছু ছিল না। তখনও মানুষ বেঁচে থাকতো, কিন্তু কীভাবে থাকতো বুঝতে পারো? কষ্ট করতে হয়েছে অনেক। ওরা নানা রকমের ফলমূল খেত, বন্য প্রাণী শিকার করতো। এগুলো শিকার করার জন্য আবার যন্ত্র বানাতে হয়েছে। তোমরা হয়তো শুনে থাকতে পারো, পাথরে পাথরে বসে আগুন জ্বালাতো। এই আগুন কী করে জ্বালো সেটা আমরা এখানে জানবো। এটা একটা রসায়নের বিষয়। তারা কিন্তু জানতো না যে রসায়ন দিয়ে এটা হচ্ছে, তারা কিন্তু করতো সেটা। এবং তারা লোহার বিভিন্ন সামগ্রী বানাতো। লোহা কোথায় পাওয়া যেত? লোহা যে পাওয়া যেত তোমার মাটির উপরেই লোহা পাওয়া যেত তখন। এখনও পাওয়া যায়। হ্যাঁ, তুমি প্রশ্ন করতে পারো মাটির উপরে লোহা পাওয়া যায় না, মাটির উপরে পাওয়া যায় না। এখন তুমি যে কাজটা করতে পারো, তুমি নিশ্চয় চুম্বক চেনো। চুম্বক দিয়ে যদি বালির মধ্যে যদি একটা চুম্বককে প্রথমে তুমি যে কাজটি করবে সেটা হলো একটি চুম্বককে পলিথিন দিয়ে মুড়িয়ে এটা যখন মাটির মধ্যে, দ্যাট ইজ বালির মধ্যে, যদি তুমি, মাটিতে তো ঢোকানো কঠিন, তো বালির মধ্যে যদি কোনো রাস্তাঘাটে বালি দেখো, বালির মধ্যে এই প্লাস্টিক মোড়ানো চুম্বকটাকে যদি ঢুকিয়ে যদি উঁচু নিচু করো কয়েকবার, দেখবে যে ওটার গায়ে অনেকগুলো লোহার গুঁড়া জমে আছে। লোহারগুলো আসলো কোত্থেকে? মাটির মধ্যেই থাকে, মাটিতে উপাদান। এগুলো পৃথিবী সৃষ্টির আদি লগ্নে তৈরি হয়েছিল। কাজে মাটির মধ্যে বিভিন্ন ধরনের, যে তোমরা ক্লাস 8-এ পড়েছ ধাতুর কথা জেনেছ, অ্যালুমিনিয়াম, সোনা, লোহা, তামা, রূপা, এগুলোর নাম তোমরা শুনেছ, প্রতীকও পড়েছ। এগুলো সব মাটির গভীরেই পাওয়া যায়। সুতরাং প্রাচীন যুগের মানুষেরা এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে তারা এগুলো ব্যবহার শিখে ফেললো, মানুষের প্রয়োজনে এগুলো ব্যবহার শিখলো।
পাথরে পাথরে ঘষে আগুন জ্বালানোর দিন শেষ। আস্তে আস্তে তারা ধীরে ধীরে তারা উন্নত হতে শুরু করলো। আমি সংক্ষেপে বলতেছি, তোমাদের এগুলো পড়ে নিতে হবে, কারণ এটা বড় বড় ইতিহাস। আমরা অবশ্যই এখানে অত বেশি আলোচনা হয়নি। তো এই আদিম যুগ থেকে, ওটাকে আমরা আদিম যুগ বলি, এই আদিম যুগ থেকে মানুষ ধীরে ধীরে পরিবর্তিত হয়, ধীরে ধীরে উন্নত হয়। আস্তে আস্তে মানুষের পরে আচ্ছা, বলা হয়নি, তখন মানুষ গুহার মধ্যে বাস করতো। চিন্তা করতে পারো, মাটির ভিতরে গর্ত করে গুহায় বাস করতো, কিন্তু সেটা নিরাপদ ছিল না, নানা ধরনের প্রাণীর উপদ্রব হতো। তারপর তারা ধীরে ধীরে আস্তে আস্তে গাছের উপরে ওঠা শুরু করলো, গাছের উপর বসবাস শুরু করলো। একটু চিন্তা করতে পারো, এই যে এখন ঠান্ডার দিন, কীরকম গাছের মধ্যে বাস করা। তারপরে তারা এই ঠান্ডার এটা কীভাবে নিবারণ করতো, নানা রকম পশু তাদের শিকার করতো খাওয়ার জন্য, এগুলো চামড়া দিয়ে গায়ের মধ্যে আচ্ছাদন দিত, গায়ের মধ্যে ওটা দিয়ে কোনো ক্রমে ঠান্ডা নিবারণ করতো। এইভাবে মানুষ ধীরে ধীরে পরিবর্তিত হয়। আস্তে আস্তে প্রস্তর যুগে আসলো পাথরের যুগ, তারপরে আসলো তোমার কাষ্ঠ যুগ, তাম্র যুগ, এরকম এক একটা যুগ আছে, যুগে যুগে পরিবর্তনে বর্তমানে চলছে লৌহ যুগ। মানে লোহার প্রচুর সামগ্রী ব্যবহার করছি আমরা নানা কাজে। তুমি তোমার বাসায় যদি একটু দেখো ভালো করে, দা, ছুরি বিভিন্ন কাজে ব্যবহার করি আমরা। থালা, বাসন, প্লেট, নানা ধরনের বস্তু, চামচ, প্রায় অধিকাংশ লোহার তৈরি। তবে আমি একটু মত পার্থক্য আছে, আমার যে মত ভিন্নতা আছে, যে এখন প্লাস্টিক যে হারে বেড়েছে, আমরা এটা এই যুগটা প্লাস্টিকের যুগ বলা হয় কিনা, বা প্লাস্টিকের পরিবর্তন হলো কিনা, সেটা এখনও বলতে পারি না। হয়তো কয়েক বছর পরে এই যুগটাকে এরকম কিছু নাম, অন্য একটা নাম হতে পারে হয়তো। যাই হোক, বর্তমানে সুন্দর সুন্দর প্লাস্টিকের সামগ্রী পাওয়া যায়, তৈজসপত্র পাওয়া যায়, নানা রকমের প্লাস্টিকের বেশ মনোরম। কিন্তু প্লাস্টিকের ব্যবহারের কিছু সুবিধা অসুবিধা আছে, যেটা আমরা এইখানে এই বইয়ের আমরা 12 অধ্যায়ে আলোচনা করবো। লাস্টের অধ্যায়ে এটা নিয়ে আলোচনা হয়েছে। যাই হোক, আমরা এখন সেদিকে না যাই। তো এখন এখানে তোমরা একটু বইয়ের একটু ভালো করে দেখবে, পড়বে একটু। এখানে আমরা বিভিন্ন বিজ্ঞানীরা যে নানা সময় নানাভাবে যে আবিষ্কার করেছে অনেক কিছুই, আমরা কিছু বিজ্ঞানীদের নামও এখানে জানতে পারবো। এখানে যেই দেশে বিজ্ঞান চর্চা শুরু হয়েছিল, আমরা যদিও সঠিক ইতিহাস আমরা হয়তো একেবারে বলে কিনা বইতে সেটাও আমরা জানি না, তবে আমাদের বইতে যেটা আছে সেটা আমরা অবশ্যই ফলো করতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার মানে তামা, তামার প্রতীক তোমরা শিখে আসছো, সিইউ, কপার, আর টিন, স্টেনাম, স্টেনাম, ধাতুকে গলিয়ে, দুইটা গলিয়ে তরলে পরিণত করে, মানে গলালে তরল হয়ে যাবে। এই দুই তরলকে একসাথে মিশিয়ে ঠান্ডা করে 2 বা ততোধিক ধাতুর মিশ্রণকে সংকর ধাতু বলে, অ্যালয় বলে, এটা দিয়ে ব্রোঞ্জ তৈরি করে। মানে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে তোমার পরিবর্তন হয়ে গেছে। আগের দিনে মানুষ এগুলো কিছুই জানতো না, তবে ধীরে ধীরে আস্তে আস্তে প্রয়োজনে পরিবর্তন করে করে ব্রোঞ্জ তৈরি করলো। তাহলে ব্রোঞ্জ কি দিয়ে তৈরি হলো? কপার আর টিন। এগুলো তোমার এমসিকিউতে লাগবে। তোমার এমসিকিউতে ব্রোঞ্জ কীভাবে তৈরি হয় এই বিষয়টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কপার আর টিন, এই দুইটা মিলে ব্রোঞ্জ তৈরি করে। এই ব্রোঞ্জ দিয়ে কী করলো মানুষ? অস্ত্র বানানো শিখলো। কি অস্ত্র কিসের জন্য? তখন তো এরকম খাবার তৈরি করা জানতো না মানুষ, পশু শিকার করতো, কৃষিকাজ, আস্তে আস্তে জ্বালানির জন্য কাঠ সংগ্রহ, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো তৈরি করা শিখে এই সমস্ত কাজে ব্যবহার করতে শুরু করলো। তখন সেই সময় এই ব্রোঞ্জ আবিষ্কার আমাদের সভ্যতাকে অনেকখানি এগিয়ে দিয়েছে। মানে এখন তুমি প্রশ্ন করতে পারো যে তাহলে এই দুইটা মেশানোর দরকার কি? তামা দিয়ে তো বানানো যেত, কিংবা টিন দিয়ে বানানো যেত। আসলে তামা, টিন এগুলো এমনি তোমার ধাতু, এগুলো নিয়ে আমাদের অবশ্য আলোচনা আছে পরবর্তী অধ্যায়গুলিতে। এগুলো এমনি নরম থাকে এবং ব্যবহার করা খুব একটা সুবিধাজনক হয় না, তারপরে ক্ষয় হয় বেশি। কিন্তু যখন 2 বা ততোধিক ধাতু মিশানো হয় তখন এটা শক্ত হয়ে যায়, মানে ব্যবহার উপযোগী করার জন্য করা হয় সেটা, এবং চাকচিক্য বাড়ে, সুন্দর হয় আর ব্যবহার উপযোগী হয়। আচ্ছা, তোমার যারা
প্রাচীন যুগের যারা দার্শনিক ছিলেন তারা আসলে প্রাচীন যুগের বিজ্ঞানীরা অনেক কিছুই জানতেন। তারা যে শুধু বিজ্ঞানী তা না, তারা দার্শনিকও ছিলেন, তারা অনেক কিছুই জানতেন। তো খ্রিস্টপূর্ব 380 দিকে, খ্রিস্টপূর্ব খ্রিস্ট জন্মের তার আগে 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, তোমরা নাম শুনেছ, এটা ডেমোক্রিটাসের নাম, ক্লাস 8-এর বিজ্ঞান বইতে ছিল। দার্শনিক প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে একটা পদার্থকে যত ইচ্ছা ভাঙা যাবে এবং শেষ পর্যায়ে এমন একটা ক্ষুদ্র কণা পাওয়া যাবে যেটাকে আর ভাঙা যাবে না, মানে সর্বশেষ যেটা সেটাকে আর ভাঙতে পারবে না। তিনি এর নাম দেন কি অ্যাটম। অ্যাটম অ্যাটম শব্দের অর্থ তোমাদের একটু বলি, এ এবং টমাস, এ এবং টমাস এই দুইটা মিলে অ্যাটম শব্দটা আসছে। এ শব্দের অর্থ না, টমাস মানে ভাঙা, ভাঙে না। এ শব্দের অর্থ না গ্রিক ভাষায়, টমাস শব্দের অর্থ ভাঙা। তাহলে কি হলো? ভাঙে না, ভাঙে না, যাকে আর ভাঙা যায় না সেটাকে নাম দিলেন অ্যাটম, যেটা অবিভাজ্য, যেটা আর ভাঙা যাবে না। কে দিল নামটা? ডেমোক্রিটাস। এগুলো তোমার এমসিকিউর জন্য লাগবে, ভালো করে পড়বে। একই সময়ে ভারতীয় দার্শনিক কোনার্ড বলে একজন দার্শনিক, তিনিও একই রকম মত দিলেন, কিন্তু এগুলির কোনো বৈজ্ঞানিক ভিত্তি তারা দিতে পারে নাই, মানে কোনো একটা প্রমাণ করতে পারে নাই সেটা। এই ধারণাগুলোর, যেহেতু বিজ্ঞান তোমার পরীক্ষা নিরীক্ষার উপর নির্ভরশীল, বিজ্ঞান শব্দটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে বিশেষভাবে জ্ঞান। কীরকম জ্ঞান? পরীক্ষা নিরীক্ষা লব্ধ সুশৃঙ্খল জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। কাজে যেখানে তোমার পরীক্ষা নিরীক্ষা নাই সেখানে একটা কথা বলে দিলে সেটা আমরা যারা বিজ্ঞান পড়াই, যারা বিশ্বাস করে তারা এটা বিজ্ঞানের মধ্যে আওতাধীন, এটা নয়, এটা বিজ্ঞানে আসে না। তো সেই কারণে ওটা খুব একটা ভালোভাবে টিকলো না। ডেমোক্রিটাসের কথা, কোনার্ডের কথা ভালো করে টিকলো না। দার্শনিক অ্যারিস্টটল একজন বড় দার্শনিক ছিলেন, তিনি আবার এই ধারণার মতবিরোধ করেছিলেন। তিনি বলছেন না, অ্যারিস্টটল এবং আরও অন্যান্য বিজ্ঞানীরা মনে করতেন কি, পৃথিবীর যত রকমের পদার্থ আছে সবগুলো 4টি পদার্থ দিয়ে তৈরি হয় পৃথিবীর সব কিছুই। কী কী? মাটি, আগুন, পানি ও বাতাস। এই যে এখানে তোমরা পাবে, এই জায়গাতে পাবে মাটি, আগুন, পানি ও বাতাস। এগুলো এমসিকিউর জন্য লাগবে। তো কাজেই ডেমোক্রিটাসের দেওয়া, কোনার্ডের দেওয়া অ্যাটম শব্দটা কেউ ভালো করে নেয় নাই। এখানে 4জন বিজ্ঞানীর নাম দেখতে পাচ্ছি আমরা। প্রথম জনের নাম ল্যাভোইসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন। 4জনই অত্যন্ত প্রতিষ্ঠা বিজ্ঞানী। রসায়নের বিভিন্ন জায়গায় এদের পদক্ষেপ, সারা জায়গায় বলতে গেলে রসায়ন যেখানেই যাবে সেখানে দেখতে পাবে এই 4জন বিজ্ঞানীর বিভিন্ন অবদান আছে। এখন আসো, রসায়ন শব্দের উৎপত্তিটা কিভাবে হলো, রসায়ন শব্দটা আসলো কোত্থেকে, এটা কেমন করে, কোথা থেকে আসলো সেটা নিয়ে একটু কথা। তবে আমরা আজকে প্রায় 30 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে, আমরা ভিডিওটা এখানে শেষ করতে চাই। দ্বিতীয় ক্লাসে আমরা রসায়ন শব্দের উৎপত্তি, রসায়ন কীভাবে, কারা, কোথায় আলোচনা করছিল, কোথা থেকে এটা আসলো সেটা নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, এটা যেহেতু একটা ধারাবাহিক পড়া, কাজে তোমরা প্রতিটি ক্লাস দেখলে রসায়ন সম্পর্কে ভালো ধারণা আসবে এবং অধ্যায়ভিত্তিক যেহেতু আমি আলোচনা করব, কাজে তোমাদের অনেকখানি পাঠের সহযোগিতা হবে বলে আমি আশা রাখি এবং আশা করি তোমরা ভালো করে বইয়ের সাথে মিল রেখে আমার দেওয়ার তথ্যগুলিও আলোচনা করবে এবং অধ্যায়টার শেষে এমসিকিউ সৃজনশীল কীভাবে হয় সেটা নিয়েও কথা থাকবে। তো তোমরা বেশিক্ষণ সময় দিতে হবে না আমাদের রসায়ন পড়ার জন্য। দৈনিক যদি তুমি 1 ঘন্টা সময় দাও রসায়নে, এর যথেষ্ট। তোমার সুন্দর রসায়ন, কষেবর আয়নটা রসায়নে পরিণত হবে এবং রসায়নের রস ভালোভাবে উপভোগ করতে পারবে। তো আজকে এখানেই শেষ করছি।
ভালো থাকবে সকলেই। আশা করি আগামী ক্লাসে আমাদের সাথেই থাকবে। সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ক্লাসটা শোনার জন্য, এবং আরও আশা করব, আমি আরও আনন্দিত হব যদি তোমরা এটা ভালো করে বাসায় যতটুকু বললাম এতটুকু একটু দেখো। খুবই অল্প পড়ানো হয়েছে, অতটুকুই ভালো করে দেখো। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সবাইকে নিরন্তর শুভেচ্ছা এবং ধন্যবাদ।